বলো। যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় তারা অ্যাসিড, আর হাইড্রোক্সিল আয়ন দিলে বেস। যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় তাদেরকে আমরা অ্যাসিড বলবো, আর যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়, হাইড্রোক্সাইড আয়ন দেয়, তাদেরকে আমরা বেস বলবো। এবং এই মতবাদটা দিছে হচ্ছে আরহেনিয়াস। তো আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন আয়ন দিবে তাদেরকে আমরা অ্যাসিড বলবো, আর যারা হাইড্রোক্সাইড আয়ন দিবে তাদেরকে বেস বলবো। এরকম আরো দুইটা বিজ্ঞানী হচ্ছে, আরো দুইটা মতবাদ আছে, একটা হচ্ছে বর্নস্টেড লাউরি কনসেপ্ট আর একটা হচ্ছে লুইস কনসেপ্ট। তো যেটা বর্নস্টেড লাউরি কনসেপ্ট, আরহেনিয়াসের কিছু লিমিটেশন ছিল, এই লিমিটেশন গুলাকে ফুলফিল করার জন্য আবার বর্নস্টেড লাউরি একটা মতবাদ দিয়েছে, যেটা অনুযায়ী আমরা অনেকগুলা ওয়াইডলি আর কি অ্যাসিড বেস ডিফাইন করতে পারবো। আরহেনিয়াসের লিমিটেশন ছিল যে জলীয় দ্রবণের কথা বলছে, দেখা গেছে অনেক অ্যাসিড যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দেয় না বা হাইড্রোজেন আয়ন দেয় না তাদেরকে আমরা বেস বলি, আবার হাইড্রোজেন আয়ন দিলে অ্যাসিডও বলি, এরকমও আছে। যেমন তোমরা ল্যাবে অলরেডি দেখছো 1 নাম্বার এক্সপেরিমেন্টে। এই আরিফ মিয়া, কই গেছো? কি অবস্থা তোমার? আরিফ, জি ম্যাম, ভালোই। পড়াশোনা করো না তো? ভালো অবস্থা থাকলে হবে খালি? পড়াশোনার একটু এই সমস্যা, সমস্যার মধ্যে আছে এরকম একটু। কি সমস্যা? আছি একটু একটু কাজের মধ্যে আর কি। হ্যাঁ, পারিবারিক একটু কাজের মধ্যে সমস্যার মধ্যে আছে আর কি। এই জন্য পড়াশোনা করবা না? তোমার প্রথম কাজ কি? তুমি স্টুডেন্ট না? জি ম্যাম। তাহলে ফার্স্ট কাজ তো তোমার আগে পড়াশোনা করা, তারপরে না বাকি কাজ তুমি বাকি সময় করবা। তাহলে তুমি যদি তোমার মেইন কাজ বাদ দিয়ে অন্য কাজ করো তাহলে কেমনে হবে? সামনে তার এমন হইব না। ফাইনালি এমন কেমনে হবে? পড়াশোনা করলে না এমনি ভালো হবে? আচ্ছা, এরপরে আছে আমাদের বর্নস্টেড লাউরি কনসেপ্ট। তো বর্নস্টেড লাউরি কনসেপ্ট অনুযায়ী হচ্ছে যারা একটা এইচ প্লাস ডোনেট করতে পারবে তাদেরকে আমরা হচ্ছে অ্যাসিড বলবো, আর যারা এইচ প্লাস হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারবে তাদেরকে বলবো বেস। তো বর্নস্টেড লাউরি থিওরি অনুযায়ী লিমিটেশন গুলো কি কি ছিল? প্রথম লিমিটেশন ছিল জলীয় দ্রবণের কথা বলছে, যে জলীয় দ্রবণ হইতে হবে। তো জলীয় দ্রবণ না হইলে আমরা অ্যাসিড বেস বলতে পারবো না। এখন জলীয় দ্রবণ হইতে হইলে কি করতে, মানে জলীয় দ্রবণ না হইলে কি অ্যাসিড বেস বলবো না? অবশ্যই আছে। যেমন প্রথম এক্সপেরিমেন্টে তোমরা দেখছো অক্সালিক অ্যাসিড বানাইছিলাম, একদম জি ফার্স্ট ম্যাম। এক্সপেরিমেন্টে অক্সালিক অ্যাসিড সলিড থেকে লিকুইড বানাইছিলা, তাইলে ওটাকে তো সলিড অবস্থায় আমরা অক্সালিক অ্যাসিড বলছি, তাই না? তাইলে ওইটাও তো একটা অ্যাসিড। তারপর অ্যামোনিয়া, সবাই জানো যে অ্যামোনিয়া একটা অ্যাসিড। তো অ্যামোনিয়া যদি অ্যাসিড হিসেবে, সরি বেস, অ্যামোনিয়া যদি বেস হিসেবে কাজ করে, অ্যামোনিয়া তো হাইড্রোক্সাইড আয়ন দেয় না, তাইলে অ্যামোনিয়াকে কিভাবে আমরা বেস বলতেছি? তো এটা কিন্তু আমরা এই বর্নস্টেড লাউরি থিওরি মতে এই অ্যামোনিয়াকেও বেস বলতে পারবো। সেম ভাবে তোমার ক্যালসিয়াম, ক্যালসিয়াম অক্সাইড, তারপর তোমরা ল্যাবে সোডিয়াম কার্বনেট ইউজ করছো 3 নাম্বার এক্সপেরিমেন্টে, তো ওইটাও কিন্তু বেস হিসাবে কাজ করছে। তো এখানেও তো হাইড্রোক্সাইড আয়ন দেয় না, তার মানে এটাও একটা বেস। তার মানে হাইড্রোক্সাইড আয়ন দিতেই হবে বেস হইতে হইলে এমন কোনো কথা নাই, আর জলীয় দ্রবণই হইতে হবে সবসময় এমন কোনো কথা নাই। তো এই কারণে হচ্ছে আমরা এই আরহেনিয়াসের লিমিটেশনের কারণে বর্নস্টেড লাউরি আরেকটা কনসেপ্ট দিছে, যে কনসেপ্ট অনুযায়ী যারা কিনা হাইড্রোজেন আয়ন দান করবে তাদেরকে আমরা অ্যাসিড বলবো, আর যারা হচ্ছে হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্ট করবে তাদেরকে আমরা বেস বলবো। যেমন এটা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, ওর একটা এইচ আছে, মানে হাইড্রোজেন আয়ন যাদের আছে তারাই তো ডোনেট করতে পারবে, যদি হাইড্রোজেন আয়ন না থাকে তাহলে ডোনেট করতে পারবে না। তো ও একটা হাইড্রোজেন আয়ন দিতে পারে, হাইড্রোজেন কাকে দিবে? বেস কে দিবে। বেস কি করতেছে? তাইলে ওই হাইড্রোজেন আয়নটা অ্যাকসেপ্ট করতেছে, তাহলে বেসটা কি হলো? অ্যাকসেপ্টর। বেসটা অ্যাকসেপ্টর হইলো, আর ও যেহেতু ডোনেট করতেছে তাইলে ও হবে ডোনার। তার মানে যাদের মধ্যে এইচ প্লাস আছে তাদেরকে তুমি অ্যাসিড বলতে পারবা, এবং তাদেরকে অবশ্যই এটা ডোনেট করার অ্যাবিলিটি থাকতে হবে। তো ও কি করবে? ক্লোরিন থেকে যাবে, আর ও বেস, যদি তুমি এখানে অ্যামোনিয়া ধরো তাহলে অ্যামোনিয়াটা কি করবে? এইচ প্লাসটা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে। তো এটা হচ্ছে বেস, এটা অ্যাসিড। তো ক্লোরাইড আয়নটা এখানে থেকে যাবে। তো এই হচ্ছে বর্নস্টেড লাউরি অনুযায়ী তোমার অ্যাসিড বেজের কনসেপ্ট। এক 1 মিনিট। 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 1 মিনি
আচ্ছা, তো এরপরে নেক্সটে এখানে দেখো কনজুগেট অ্যাসিড বেস পেয়ার করবো এখন আমরা। তো এটাও ওই বর্নস্টেড-লাউরি থিওরি থেকেই এটা আসছে। তো বর্নস্টেড-লাউরি থিওরি অনুযায়ী এখানে যেমন এই সেকেন্ডে তুমি যদি অ্যাসিড ধরো তাহলে এটা হচ্ছে একটা বেস। তো এখানে যেহেতু হাইড্রোজেন আছে, ও কি করবে, বেসকে একটা হাইড্রোজেন আয়ন দান করতে পারবে। তো এখানে কি থাকবে, এ থাকবে, এটা থেকে যাবে। আর এই বিটা এইচটা গ্রহণ করে এইচ বি হবে। তো এটা অ্যাসিড, যেহেতু ডোনেট করছে এইচ প্লাস আর ও অ্যাকসেপ্ট করছে, তাই ও বেস। তো অ্যাসিড আবার এই রিঅ্যাকশনটাকে তুমি যদি উল্টা দিকে নাও, দ্যাট মিন্স ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে যাও, তাহলে এ মাইনাস আর ও হচ্ছে এইচ বি। এটা এর যেহেতু হাইড্রোজেন আছে, তার মানে ও একটা হাইড্রোজেন আয়নকে ডোনেট করতে পারবে। আর ওর যেহেতু মাইনাস আয়ন, তার মানে ও একটা প্লাস আয়নের সাথে বন্ড ফর্ম করতে পারবে। তো তখন ও আবার যেহেতু অ্যাকসেপ্ট করতেছে, এ যেহেতু অ্যাকসেপ্ট করতেছে, অ্যাকসেপ্টর, তাই এ হবে তখন বেস। আর ও যেহেতু ডোনেট করতেছে, তখন ও আবার অ্যাসিড হিসেবে কাজ করতেছে। তো যেই কম্পাউন্ডটা তোমার লেফট সাইডে বা রিঅ্যাকট্যান্টে অ্যাসিড হিসেবে কাজ করতেছে, তুমি দেখতেছো প্রোডাক্টে গিয়ে আবার বেস হিসেবে কাজ করতেছে, যখন আমরা রিভার্সিবল রিঅ্যাকশনের কথা চিন্তা করি। তো এই জিনিসটা, যেটা অ্যাসিড লেফট সাইডে, ওটা রাইট সাইডে যে বেস হয়ে যাচ্ছে, এবং এই দুইটাকে একসাথে আমরা বলি কনজুগেট অ্যাসিড বেস পেয়ার অথবা কনজুগেট পেয়ার। তো তোমাকে যদি এরকম একটা রিঅ্যাকশন দিয়ে দেয়, তো রিঅ্যাকশন দিলে তুমি ওইটা দেখে যদি তোমাকে বলে এখানে কনজুগেট পেয়ারটা তুমি আইডেন্টিফাই করো, যাতে তুমি করতে পারো, তো তখন খেয়াল রাখবা যে লেফট সাইডে যে ডোনেট করবে সেই অ্যাসিড হবে, মানে যে এইচ প্লাস ডোনেট করবে সেটা লেফট সাইডের জন্য হোক বা রাইট সাইডের জন্য হোক। তো প্রথম আমরা চিন্তা করব ফরওয়ার্ড রিঅ্যাকশন, সেকেন্ড টাইম আমরা চিন্তা করব ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তো লেফট সাইডে একটা যে অ্যাসিড হিসেবে কাজ করবে, রাইট সাইডে যায় সে বেস হিসেবে কাজ করবে, এবং এই দুইজনকে একসাথে আমরা অ্যাসিড বেস পেয়ার অথবা কনজুগেট পেয়ার বলতে পারি। তো এখানে এক্সাম্পল দেয়া আছে কিছু। দেখো এখানে যেমন তোমার একটা উইক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিডের সাথে তোমার একটা উইক বেস যেটা পানি, এই দুটো যদি বিক্রিয়া করে, এদের নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে, তখন ওর এইচ আছে, ও কি করবে, এইচ প্লাস ওকে ডোনেট করতে পারবে, তখন ও কি করবে, ওই এইচ প্লাসটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করলে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়ে যাবে, আর ও হচ্ছে অ্যাসিটিক আয়ন তৈরি করবে, অ্যাসিটেট আয়ন তৈরি করবে। তো অ্যাসিটেট আয়ন যেহেতু মাইনাস, তার মানে ও একটা প্লাস অ্যাকসেপ্ট করতে পারবে, তখন ওর যেহেতু তিনটা হাইড্রোজেন আছে, ও আবার ওকে একটা হাইড্রোজেন ডোনেট করতে পারবে। তো এই রিঅ্যাকশনটা যদি উল্টা দিকে ঘটে, তখন আবার ও অ্যাসিড হিসেবে কাজ করবে, ও বেস হিসেবে কাজ করবে। এখানে এই দুইটা হচ্ছে কনজুগেট পেয়ার, আবার এই দুইটা হচ্ছে কনজুগেট পেয়ার। তো এইভাবে করে আমরা কনজুগেট পেয়ার বের করতে পারি। এই আরিফ, তুমি বুঝতে পারছো পড়া, নাকি ক্লাসে ঘুমাচ্ছ? আরিফ মিয়া, যারা পড়াশোনা করে না ওরা ক্লাসে মনোযোগও দেয় না, এই জন্যই নাম্বার কম পাও। জি ম্যাম। দেখছো কি পড়াইছি এতক্ষণ, বলো তো? ম্যাম মাত্র জয়েন হয়েছি তো। তুমি তো মাত্র জয়েন হও নাই, আমি এগুলো পড়ানোর আগেই জয়েন হয়েছে, তোমার সাথে আমার একটু আগেই কথা হইলো। আমি এতক্ষণ কি পড়াইছি জি বলো? ম্যাম 2 মিনিট আগে। কি পড়াইছি আগে সেটা বলো, কি পড়াইছি আমি বলো? আসাদুজ্জামান আশিক, কি পড়াইছি এতক্ষণ বলো তো? আশিক, কনজুগেট পেয়ার মানে কনজুগেট পেয়ার, বর্নস্টেড-লাউরি থিওরি অনুযায়ী অ্যাসিড বেস কাকে বলে, আশিক বলো। বলো আশিক। কি অবস্থা তোমাদের দেখছো? পিয়াস আছো ক্লাসে? জি ম্যাম। বর্নস্টেড-লাউরি থিওরি অনুযায়ী অ্যাসিড কাকে বলে, বেস কাকে বলে বলো। ইয়া আল্লাহ, কি হুদাই পড়াইতেছি আমি। মেহেদী হাসান সজীব, বর্নস্টেড-লাউরি থিওরি অনুযায়ী অ্যাসিড বেস কাকে বলে? যারা একটা হাইড্রোজেন আয়ন মানে ত্যাগ করতে পারবো ওইটা অ্যাসিড, আর যে গ্রহণ করবো তাই বেস। যেটা হচ্ছে অ্যাকসেপ্ট করবে ওটা বেস। আরিফ, তুমি শুনতে পারছো কি বলছো? জি ম্যাম। রিপিট করো, রিপিট করো। ম্যাম ওইগুলো আরেকটা বলতে বলে না। তাহলে তুমি বললা কেন তুমি শুনছো? ম্যাম নেটওয়ার্কের সমস্যা থাকে, একটু কাটা কাটা জায়গা আর কি।
জায়গাটা জায়গা আর কি উদয় পড়াইতেছি তোমাদের এরকম পড়াশোনা করলে এরকম মার্কস পাবা তারপর উদয় কান্নাকাটি করে লাভ আছে পড়ালাই করো না তোমরা আর বাকি ক্লাসে এক ফোঁটাও মনোযোগ দেয় না যারা ক্লাসে পড়াশোনা না তারা জীবন পড়া করে না আচ্ছা বর্ণেশের লাউরি থিওরি অনুযায়ী যারা হচ্ছে H+ ডোনেট করবে তাদেরকে আমরা অ্যাসিড বলবো যারা H+ অ্যাকসেপ্ট করবে তাদেরকে আমরা বেস বলবো এখন শুনতে পারছো জি ম্যাম। আচ্ছা ওয়াটার অ্যাসিড হিসাবে কাজ করতে পারে আবার বেস হিসাবেও কাজ করতে পারে এটাকে আমরা ওয়াটারের সেলফ আয়োনাইজেশনও বলি আচ্ছা যারা একটা H+ ডোনেট করতে পারবে H+ ডোনেট করা মানেই তো অ্যাসিড একটা H+ ডোনেট করলে তাদেরকে বলা হয় মনোপ্রোটিক অ্যাসিড আর যদি মোর দ্যান ওয়ান H+ ডোনেট করে যেমন সালফিউরিক অ্যাসিড ও কিন্তু দুইটা H+ ডোনেট করে তো ওর হচ্ছে পলিপ্রোটিক অ্যাসিড মানে যেই অবস্থায় ও একটার বেশি হাইড্রোজেন যারা ডোনেট করবে তাদেরকে আমরা পলিপ্রোটিক অ্যাসিড বলবো সেম বেজের ক্ষেত্রেও যারা একটা H+ গ্রহণ করবে তাদেরকে আমরা বেস বলবো মনোপ্রোটিক বেস বলবো আর যারা মোর দ্যান ওয়ান হাইড্রোজেন অ্যাকসেপ্ট করবে তাদেরকে আমরা পলিপ্রোটিক বেস বলবো ডেফিনিশন এই পাশের পেজে লেখা আছে তো ওয়াটারের সেলফ আয়োনাইজেশন অথবা ওয়াটার কিন্তু অ্যাসিড এবং বেস হিসেবে কাজ করতে পারে এই কারণে ওয়াটারকে তোমার এটাকে অটো আয়োনাইজেশনও বলা হয় আবার ওয়াটারকে বলা হয় অ্যামফোটেরিক সাবস্টেন্স মানে যারা প্রয়োজন অনুযায়ী অ্যাসিড হিসেবে কাজ করে আবার বেস হিসেবে কাজ করে এই ধরনের সাবস্টেন্সকে বলা হয় অ্যামফোটেরিক সাবস্টেন্স যেমন এখানে দুইটা ওয়াটার মলিকিউল বিক্রিয়া যদি করে একসাথে যদি কোনো বন্ড ফর্ম হয় তো এই ওয়াটার মলিকিউল যেহেতু দুইজনেরই দুইটা করে হাইড্রোজেন আছে ও ওকে একটা হাইড্রোজেন ডোনেট করবে অথবা ও ওকে একটা হাইড্রোজেন আয়ন ডোনেট করতে পারবে তো যে ডোনেট করবে সে কি হিসাবে কাজ করবে অ্যাসিড হিসাবে আর যে অ্যাকসেপ্ট করবে সে হচ্ছে বেস হিসাবে কাজ করবে সেমটা আবার যদি তুমি উল্টা দিকে নাও ওর যেহেতু তিনটা হাইড্রোজেন আছে ও ওকে একটা ডোনেট করতে পারবে আর ও কি করবে ওর যেহেতু মাইনাস তাই ও একটা প্লাস হাইড্রোজেন গ্রহণ করবে আবার দুইটা পানির মলিকিউল তৈরি করতে পারবে তো এটা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন বা উভমুখী বিক্রিয়া বলি এগুলাকে আমরা তো সামনে কাইনেটিক্স চ্যাপ্টার যখন পড়বো তখন কিন্তু এই উভমুখী বিক্রিয়া এই কথাগুলো বারবার শুনবা তো এরপরে আছে লুইসের কনসেপ্ট লুইস কনসেপ্ট অনুযায়ী যারা পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করতে পারবে মানে একটা পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করবে তাদেরকে বলবো আমরা বেস আর যারা হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারবে বা অ্যাকসেপ্টর ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টর আগেরটা কিন্তু হাইড্রোজেন ছিল আর এখন হচ্ছে ইলেকট্রন লুইসের মতে হচ্ছে ইলেকট্রন তো ইলেকট্রন পেয়ার যারা অ্যাকসেপ্টর তাদেরকে বলবো আমরা অ্যাসিড আর যারা ডোনার তাদেরকে বলবো আমরা বেস তো উদাহরণ হিসাবে যদি দাও যেমন অ্যামোনিয়া নাইট্রোজেনের উপরে দুইটা ইলেকট্রন আছে এটার সাথে যদি হাইড্রোজেন প্লাস বিক্রিয়া করে তখন ও কি করবে যেহেতু ওর ইলেকট্রন আছে ওর সাথে একটা বন্ড ফর্ম করতে পারবে যেটাকে আমরা কোঅর্ডিনেশন বন্ড বলি এটা পরীক্ষায় তোমাদের আসছে লিখতে পারো নাই অনেকে এর মধ্যে কোন ধরনের বন্ড আছে কোভ্যালেন্ট বন্ড আছে ঠিক আছে কোভ্যালেন্ট বন্ড আছে এবং কোঅর্ডিনেশন বন্ডও কিন্তু আছে দুই ধরনের বন্ড আছে তো ও করে কি ওর সাথে একটা বন্ড ফর্ম করে কোঅর্ডিনেশন বন্ড যেটাকে আমরা বলি তো NH4+ তৈরি হয় তো এখানে ইলেকট্রন পেয়ার ডোনেট কে করছে ও হচ্ছে ডোনার তার মানে ও বেস হিসেবে কাজ করবে আর H+ গ্রহণ করছে যেহেতু তাইলে ও লুইসের মতে অ্যাসিড হিসেবে কাজ করবে তো এই তিন বিজ্ঞানীর মতবাদ অনুযায়ী আমাদের অ্যাসিড বেজের ডেফিনেশন আমরা হচ্ছে বলতে পারবো তো এরপরে আমরা উইক অ্যাসিডের জন্য কিভাবে পিএইচ এর ম্যাথ করতে হয় এগুলো করব এগুলো বাফারের ম্যাথ না বাফারের ম্যাথও করব এর পরের টপিকসটা আচ্ছা ইয়ার সূত্র হচ্ছে H+ এরকম তাই না পিএইচ এর সূত্র তো তোমরা যখন হচ্ছে যদি পিএইচ দেয়া থাকে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যখন বের করতে হয় তখন ক্যালকুলেটরে হচ্ছে এরকম হবে তোমার এই মাইনাসটা তো আগে তোমাকে সরাইতে হবে তাহলে পিএইচ এর আগে তোমাকে মাইনাসটা আনতে হবে এই জিনিসটা যে তোমরা পারবে না আমি বুঝতে পারি নাই এখানে H+ এই মাইনাসটা তো তুমি এমনিতেই এরকম পরীক্ষার হলে এরকম কাইটা দিয়ে ভ্যানিশ করতে পারতেছো না কিন্তু অনেকে এটা করছো কেন করছো আমি জানি না মাইনাসটা কিভাবে এভাবে করে ফেলাই দাও তোমরা তোমরা তো সিএসসি তে পড়ো ম্যাথের টপিকস এর তোমাদের নাই শেষ সেখানে কিভাবে মাইনাস উঠায় ফেলাই দিছো আল্লাহই জানে তোমরা হচ্ছে এরকম কাইটা ফেলাই দিছো এই মাইনাসটা তো এখানে আসবে তাইলে ওখানে পিএইচ এর মান ছিল 8.3 তাইলে লগ এখানে কি আসবে H+। এখন এই লগটাকে কিভাবে ক্যালকুলেটরে তুমি অ্যান্টি লগ করবা সবাই হচ্ছে লগটাকে লন টিপ দিয়ে অঙ্ক করছো কেউ কেউ আর কি সবাই না
তো যখন তুমি H প্লাস এর ঘনমাত্রাটা বের করবা, মানে হাইড্রোজেনের ঘনমাত্রা বের করবা, তখন ক্যালকুলেটরে অ্যান্টি লগ টিপতে হবে। অ্যান্টি লগ মানে হচ্ছে তুমি যদি শিফট টেপার পরে লগ টিপো তাহলেই হচ্ছে অ্যান্টি লগ হয়ে যাবে। আর এখানে হচ্ছে -8.3 হবে, তারপরে যে রেজাল্ট আসবে ওইটা হবে রেজাল্ট। তো এরকম শিফট আর লগ টিপলে আমরা রেজাল্ট দিছি ম্যাম 10 টু দি পাওয়ার -8.3 -8.3 এটা ঠিক আছে অনেকেই পারছে, আবার অনেকেই পারে নাই। তো এইটা ছিল রেজাল্ট। তো এই অ্যান্টি লগ টিপতে হইলে ওইভাবে করে টিপবা। লগ কে উল্টা দিকে নিলে লন এরকম মানে লন টিপলে অঙ্ক হয় না, রেজাল্ট আসে না ঠিক মতো, ঠিক আছে? এই ভুল যেন আর ফাইনালে না করো। তো এখানে যেহেতু আমরা যদি ম্যাথের মধ্যে স্ট্রং অ্যাসিড দেয়া থাকে বা যে কোনো স্ট্রং অ্যাসিডের জন্য আমরা পিএইচ বের করি, তখন ওটার যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা কিন্তু হুবহু বসাই দিতে পারি। বাট উইক অ্যাসিডের ক্ষেত্রে যেটা হয়, আমরা হুবহু বসাইতে পারি না। কেন পারি না? কারণ উইক অ্যাসিড 100% আয়নিত হয় না। দ্যাট মিন যদি তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা চিন্তা করো, এটা যদি 10টা আয়ন থাকে ওর মধ্যে, ও 10টা প্লাস দিবে, 10টা মাইনাস আয়ন দিবে। কিন্তু যদি তুমি অ্যাসিটিক অ্যাসিড বা যে কোনো এই ধরনের উইক অ্যাসিডের কথা চিন্তা করো, ওর যদি 10টা আয়ন থাকে, হয়তো ও 60% মানে 6টা প্লাস আয়ন দিবে, 6টা মাইনাস আয়ন দিবে, মানে পুরোপুরি আয়নিত হয় না। যেটা তুমি স্ট্রং অ্যাসিডের দেখলে দেখছো ফুললি আয়নিত হয়। তো যেহেতু ফুললি আয়নিত হয় না, তার মানে হাইড্রোজেন আয়ন তো তুমি পুরো পাচ্ছ না, তাই ওটার যে ঘনমাত্রা, ওইটা সরাসরি তুমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বসাই দিয়ে ম্যাথ করলে ম্যাথ হবে না। তো এইটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিসোসিয়েশন কনস্ট্যান্টের মানটা লাগবে। ওখান থেকে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের করতে পারবো। দ্যাট মিন্স কত পার্সেন্ট হাইড্রোজেন আয়ন তোমার বিয়োজিত হইলো, ওটার ঘনমাত্রাটা বের করে আমরা পিএইচডি সূত্রে বসাইলে আমাদের ম্যাথ হবে। তো এটার জন্য যেটা জানা লাগবে, মনে করি এইচ একটা হচ্ছে উইক অ্যাসিড, যে কোনো উইক অ্যাসিড আমরা ধরে নিলাম। তো ওইটা ভেঙে কি হবে, একটা H প্লাস আয়ন হবে, কিছু হচ্ছে মাইনাস আয়ন হবে। এবং এই ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা বিয়োজন ধ্রুবকের সূত্র হচ্ছে আমাদের যে প্রোডাক্ট গুলা থাকবে, প্রোডাক্টের ঘনমাত্রা উপরে থাকবে আর নিচে থাকবে রিঅ্যাকটেন্টের ঘনমাত্রা। তো এই সূত্রটা জানতে হবে, তাইলে আমরা ম্যাথ করতে পারবো। এখন তুমি মনে করো তোমার এইচ থেকে ভেঙে তৈরি হইলো H প্লাস আর A মাইনাস, এই দুইটা জিনিস তৈরি হইলো। তো শুরুতে মনে করো তোমার তুমি ধরো যে তোমার সি মোলার বা সি কনসেন্ট্রেশন এতটুকু অ্যাসিড তোমার কাছে আছে, একদম জিরোর সময় এতটুকু অ্যাসিড নিয়ে তুমি কাজ করবা। বা তোমাকে ম্যাথের মধ্যে এটা ভ্যালুটা দিয়ে দিল, সি এর কোনো একটা ভ্যালু দেয়া আছে, হয়তো 0.1 আছে বা 0.01 আছে বা 2 মোলার, যে কোনো একটা মোলার দিয়ে দিল। তো এখান থেকে তো আমরা একদম শুরুতেই এটা পাবো না, কিছু সময় পরে আস্তে আস্তে এটা ভাঙা শুরু করবে। মনে করি যে এক্স পরিমাণে তুমি প্রোডাক্ট পাইলা, তাহলে বাকি কত থাকে, সি মাইনাস এক্স। তখন এই ভ্যালুগুলা তুমি হচ্ছে যদি এই সূত্রে বসাও, তখন এই এক্স এর যে ভ্যালু, এইটা যে পাবা, এই এক্স এর ভ্যালুটাই হবে তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো ওইখানে তুমি বসায় দিতে পারবা। এখন যদি এটার জন্য আমরা একটা মানে রিয়েল ম্যাথ করি, তখন কেমন হবে ম্যাম একটু আরেকবার বুঝুন। তারাও এটা বুঝতে পারবা, একটু ম্যাথ করি তাইলেই বুঝবা। যেমন এখানে একটা ম্যাথ আছে, দেখো, ক্যালকুলেট পিএইচ বের করতে বলছে অফ 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, কিভাবে বুঝবা দুর্বল অ্যাসিড? দেখবা যে COOH আছে কিনা। হ্যাঁ, COOH অথবা হয় তোমাকে এখানে লিখে দিবে উইক অ্যাসিড, আদারওয়াইজ তুমি এই মূলকটা দেখে, কার্যকারী মূলকটা দেখে বুঝতে পারবা যে একটা উইক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড গুলো সাধারণত দুর্বল অ্যাসিডই হয়। তো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে এর মান তোমাকে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে কে এর মান। অ্যাসিডের জন্য এ, বেজের জন্য হচ্ছে কে বি থাকে। হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে তোমার এই অ্যাসিডের জন্য ঘনমাত্রাটা বলে দিছে। যেহেতু অ্যাসিডের আগে ঘনমাত্রাটা দেয়া, তার মানে এটা অ্যাসিডের ঘনমাত্রা। এখন যদি এটা স্ট্রং অ্যাসিড দিত, এই অ্যাসিড বা এই অ্যাসিড যে কোনো অ্যাসিড দিত, তাহলে কিন্তু আমরা সরাসরি ঘনমাত্রাটা বসায় দিতে পারতাম পিএইচ এর সূত্রে। বাট এখানে আমরা বসাতে পারছি না, কারণ উইক অ্যাসিড দিছে। তো এটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এইখান থেকে হাইড্রোজেনের ঘনমাত্রা আসলে কত আসে ওইটা বের করা লাগবে। তো এটা বের করবো আমরা কিভাবে, যেমন ওখানে আমাদের দেয়া ছিল অ্যাসিটিক অ্যাসিড, তার মানে CH3COOH দেয়া ছিল। তো এটা যদি ভাঙে, তার মানে এখানে একটা মাইনাস আয়ন হবে আর একটা প্লাস আয়ন। এতটুকু তো বুঝতে পারছো নাকি? জি তো একদম জিরো সময়ে আমাদের ধরি যে আমাদের ওখান তো দেয়াই আছে, ধরার কিছু নাই, যে এতটুক নিয়ে তুমি কাজ করবা। তার মানে শুরুতে তো এগুলো তৈরি হবে না, শুরুতে কিভাবে প্রোডাক্ট তৈরি হবে। তো কিছু সময় পরে মনে করলাম তোমার এক্স পরিমাণে প্রোডাক্ট তুমি পাইলা, যে এই অ্যাসিডটা ভেঙে এক্স পরিমাণে তোমার আয়ন তৈরি হইলো, তাইলে বাকি কতটুকু থাকবে, এটাকে এক্স দিয়ে তুমি বিয়োগ দিবা, তাহলে এতটুকু তোমার বাকি আছে। তো ওখানে বিয়োজন ধ্রুবকের যে সূত্র ছিল, সূত্র কি ছিল, এখানে রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা গুলো উপরে হবে। তো রিঅ্যাকট্যান্ট আছে আমাদের CH3COO মাইনাস, আর একটা আছে H প্লাস, আর নিচে প্রোডাক্ট আছে
সরি এগুলো প্রোডাক্ট, আর রিঅ্যাকট্যান্ট আছে আমাদের CH3COOH, এটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট। এখন তুমি ভ্যালু গুলো বসাও, নিচে হবে 0.1 - x আর এখানে হচ্ছে x²। এখন তাইলে k এর মান তোমার ওখানে দেয়া ছিল 1.8 × 10⁻⁵, এটা দেয়া ছিল কোশ্চেনের মধ্যে। তো এখান থেকে যেটা বের করবা সেটা হচ্ছে এই x এর মানটা তুমি বের করবা, কারণ x টাই হচ্ছে তোমার এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, ঠিক আছে? তো এই সূত্র থেকে তুমি যদি x এর মানটা পাও তাহলে ওইটা সরাসরি এই যে এখানে বসাই দিলেই হবে এই জায়গায়, এটা মানেই হচ্ছে x। তো এটা ক্যালকুলেশন করে তারপর বের করবা, বের করলে তুমি হচ্ছে ম্যাথ করতে পারবা। এখন কি বুঝতে পারছো? জি ম্যাম। সবাই কি বুঝছো আসলে? জি ফাইন। জি ম্যাম। ম্যাম বুঝছি। তো এখানে ম্যাথ করে দেয়া আছে, আর এরকম যে ম্যাথ গুলো আছে এগুলো করবা এই যে পরবর্তী সলভ প্রবলেম 2, 2 নাম্বার 3 নাম্বার এগুলো একটু করবা, এগুলা একটু করবা। এখানে অনেকগুলা ম্যাথ দেয়া আছে, এটা লাগবে না, এটা বেশি অন্যরকম ম্যাথ, অন্য সূত্র হয়ে যায়। আচ্ছা, অ্যাসিড রেইন। অ্যাসিড রেইন কেন হয় বলো তো? অ্যাসিড রেইন কেন হয়? অ্যাসিড রেইনের পিএইচ কত? 5.4 এর আশেপাশে। আমাদের পরিবেশে যখন তুমি কোনো লাকড়ির রান্না বলো বা হচ্ছে যে কোনো রান্না, সেটা যে কোনো ফুয়েল হোক, সেটা তুমি পাতা হোক, লাকড়ি হোক বা হচ্ছে গাছের ডাল হোক বা হচ্ছে গ্যাস হোক, মিথেন গ্যাস হোক, সবগুলাই ফুয়েল পোড়াইলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। রিঅ্যাকশনই হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করে। তো এই কার্বন ডাই অক্সাইডটা যে তৈরি হয়, এটা যদি বেশি পরিমাণে তৈরি হয় তখন যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানির সাথে এটা মিশে দেখো কার্বনিক অ্যাসিড তৈরি করে। আবার তোমার ইট ভাটা, তারপর এই ধরনের, তারপর পাতা পোড়াইলেও কার্বন ডাই অক্সাইডের সাথে সাথে কিছু সালফার ডাই অক্সাইডও তৈরি হয়। তো এটাও পানির সাথে বিক্রিয়া করে তোমার সালফুরিক অ্যাসিড তৈরি করে। প্রথমে সালফার ট্রাই অক্সাইড তৈরি করে, তারপর আবার হচ্ছে এটার সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড, তারপর হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে সালফুরিক অ্যাসিড, এভাবে করে প্রসেসটা হয়। তারপরে তোমার পাতা পচা, তারপর গাছের বিভিন্ন ধরনের রিঅ্যাকশনে তোমার নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হয়, এটাও পানির সাথে বিক্রিয়া করে তোমার নাইট্রিক অ্যাসিড তৈরি করে। তার মানে এই অ্যাসিড গুলা আমাদের বিভিন্ন পরিবেশের বিভিন্ন কারণে, সেটা জ্বালানি হোক বা অন্যান্য কারণে হোক, বিভিন্ন কারণে তৈরি হয়। সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, এগুলো তৈরি হয়, এগুলো বৃষ্টির পানির সাথে মিশে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাসিড তৈরি করে, কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড। এবং এই অ্যাসিড গুলো যখন বেশি পরিমাণে হয় তখনই হচ্ছে অ্যাসিড রেইনের তৈরি হয়। এবং অ্যাসিড বেশি তৈরি হলে যে ক্ষতিগুলো হয় সেটা হচ্ছে অ্যাসিড রেইনের কারণে বিল্ডিং, যে কোনো ক্যালসিয়াম কার্বনেটের তোমার যে কোনো মনুমেন্ট, যেহেতু ক্যালসিয়াম কার্বনেট একটা বেস, হ্যাঁ, তো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ওর তো ক্ষয় হবেই। তো এখানে একটা ছবি দেখতেছো যে এটা একটা মনুমেন্ট, তো বৃষ্টির কারণে কালচে কালচে কেন হয়েছে? কারণ ওর ক্যালসিয়াম কার্বনেট গুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। তারপর বিল্ডিং এর গায়ে যে সাদা রং আমরা দেখতে পাই, ওটা কিন্তু চুন থাকে ওখানে, ওখানেও এই জিনিসটা থাকে, ওইটারও ক্ষয় হয়। এগুলো তো ক্ষয় হয়। আর একটা হচ্ছে অ্যাসিডের কারণে তোমার পানি, মাটির পিএইচ, বৃষ্টির পানি পড়লে মাটি তো কিছু অ্যাবজর্ব করবে, পিএইচ অনেক 7 এর নিচে নেমে যায়। আর পিএইচ 7 এর নিচে নামলে তখন কিন্তু গাছপালা গুলাও হচ্ছে আস্তে আস্তে মরে যাবে, যত বেশি হবে তত তাড়াতাড়ি হচ্ছে মরে যাবে। তারপর পানির পিএইচ যদি কমে যায় তাহলে পানির মধ্যে যে তোমার জলজ উদ্ভিদ গুলো আছে প্লাস ফিশ এগুলা আছে, এগুলাও হচ্ছে নষ্ট হয়ে যায় বা মরে যায়। তো এই ড্যামেজ গুলার কারণে আলটিমেটলি এফেক্টটা কিন্তু মানুষের উপরেও পড়ে। মানে আমরা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি অ্যাসিড রেইনের কারণে, এক অ্যাসিড রেইন হচ্ছে তুমি যে অ্যাসিড রেইন তোমার গায়ে পড়ে সেটাও সমস্যা, যেহেতু পিএইচ এর নিচে, যত বেশি নিচে হবে, যত বেশি তুমি ওটাকে মানে তোমার গায়ে লাগবে, তো এটার জন্য অ্যালার্জি হয়, আর কারো চুলকানি হয়, বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। এই প্রবলেম গুলো অ্যাসিড রেইনের কারণে হয়। তো আলটিমেটলি খাবার হোক বা বিল্ডিং মনুমেন্ট হোক, যেভাবেই হোক সমস্যাটা আমাদেরই হচ্ছে। বাংলাদেশে বা এই টাইপের কান্ট্রিতে প্রচুর ইটভাটা আছে,
তো এখানে প্রচুর পরিমাণে বায়ু দূষণ তো হয়ই, সাথে সাথে বিভিন্ন ধরনের এফেক্ট সব পরিবেশের উপরেই পড়ে। এই কারণে অ্যাসিড রেইন যত বেশি হবে পরিবেশের জন্য তত ক্ষতিকর। এখন আমরা দেখবো বাফার সলিউশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং বাফার সলিউশনে ম্যাথও করবা। বাফার সলিউশনের ডেফিনেশন কেউ জানো? বাফার সলিউশন কাকে বলে? বাফার সলিউশন কাকে বলে? কোন দ্রবণে যদি সামান্য পরিমাণে অ্যাসিড যুক্ত করি। বাফার সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন, যেহেতু এটা সলিউশন লিখছে, যেই সলিউশনের মধ্যে তুমি যদি অল্প পরিমাণে অ্যাসিড বা অল্প পরিমাণে বেস অ্যাড করো, তাহলে এই সলিউশনের যে পিএইচ ওটা আনচেঞ্জ থাকবে, মানে পিএইচ এর কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ ঠিকই হবে, কিন্তু ও আবার ওই চেঞ্জের সাথে সাথে নিজেকে অ্যাডজাস্ট করে আবার আগের পিএইচ এ ফিরে যাবে। মানে এই কারণে আমরা বলি যে পিএইচ চেঞ্জ হয় না। একদম যে বাস্তবিক অর্থে হয় না তা না, হয়, কিন্তু চেঞ্জ হয়ে ওটার সাথে সাথে আবার ওকে অ্যাডজাস্ট করে ও আবার আগের পিএইচ এ চলে যায়। তো এই যে পিএইচ চেঞ্জ হয় না, এটা কি বলা, এই ধরনের সলিউশন কি বলা হয়? বাফার সলিউশন। বাফার সলিউশন দুই রকম আছে, একটা হচ্ছে অ্যাসিডিক বাফার আর একটা হচ্ছে বেসিক বাফার। তো অ্যাসিডিক বাফার হচ্ছে একটা উইক অ্যাসিড থাকবে প্লাস ওই উইক অ্যাসিডের একটা সল্ট থাকবে। সেম ভাবে বেসিক বাফার হচ্ছে একটা উইক বেস থাকবে আর ওই উইক বেসের একটা সল্ট থাকবে। তো এই জিনিসটা কিভাবে আমরা তৈরি করব, সেটা হচ্ছে তুমি একটা উইক অ্যাসিড নিবা, যেমন মনে করো তুমি একটা অ্যাসিডিক অ্যাসিড নিলা বা ফর্মিক অ্যাসিড নিলা বা অক্সালিক অ্যাসিড নিলা, যে কোনো একটা উইক অ্যাসিড নিলা, এটার সাথে একটা স্ট্রং বেস দিবা, যে কোনো স্ট্রং বেস, এবং এই বেসের ঘনমাত্রাটা কম থাকবে এটার থেকে, পরিমাণটাও এই বেসের কম থাকবে। কেন এটা কম থাকবে? কারণ হচ্ছে এইটা তো 100% আয়নিত হয়, যেহেতু স্ট্রং, ওকে, স্ট্রং বেস বা স্ট্রং অ্যাসিড 100% আয়ন দিবে, এটা প্লাস মাইনাস আয়ন দিবে, বাট ও কি করে, ও কিন্তু 100% বিয়োজিত হয় না, এই কারণে পরিমাণটা আমরা বেশি নেই, যাতে ওর সাথেও ব্যালেন্স করতে পারে। তো অ্যাসিড আর বেস বিক্রিয়া কি করে কি তৈরি করবে? লবণ আর পানি তৈরি করবে, COO তৈরি করবে আর হচ্ছে পানি তৈরি করবে। তো আমরা জানি যে এটা তো পুরাটাই রিয়াকশন করে ফেলে, বাট এটা তো 100% রিয়াকশন করতে পারে না, যেহেতু আয়ন থাকে না। তার মানে এই আলটিমেট সলিউশনের মধ্যে তোমার অ্যাসিডিক অ্যাসিড থাকবে, অ্যাসিডেট আয়ন থাকবে আর পানি থাকবে। দ্যাট মিন্স তুমি দেখতেছো একটা অ্যাসিড আছে তোমার কাছে সলিউশনের মধ্যে, একটা হচ্ছে সল্ট আছে আর পানি আছে, এবং এই যে মিক্সচারটা, এটা কি বলা হয়? বাফার সলিউশন। তো যেহেতু এখানে অ্যাসিড দিয়ে বানাইছো, এটা হচ্ছে অ্যাসিডিক বাফার। আর সেম জিনিসটা এখানে যদি তুমি একটা বেস দাও, মানে যে কোনো একটা বেস তুমি দাও, যদি যেমন তুমি C2H5NH2, এটা একটা উইক বেস, এটার সাথে তুমি যদি একটা স্ট্রং অ্যাসিড যোগ করো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানেও সেম, যেটা স্ট্রং অ্যাসিড তুমি অ্যাড করছো এটা কম পরিমাণে অ্যাড করবা, যাতে এটার সাথে এটা নিউট্রালাইজ হয়ে যে এই জিনিসটা যাতে পুরোটা বিক্রিয়া করে ফেলে। তো এখানেও সেম, যেহেতু অ্যাসিড আর বেস, তার মানে লবণ আর পানি তৈরি করবে। তো আলটিমেটলি এখানে একটা উইক বেস থাকবে প্লাস একটা সল্ট থাকবে, একটা পানি থাকবে। তো এইগুলোর মিক্সচারটাই হচ্ছে তোমার বেসিক বাফার সলিউশন। তো এইভাবে করে আমরা বাফার সলিউশন বানাইতে পারি। তো এখানে অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিটেটের যে সল্টের যে পিএইচ, এটা দেয়া আছে এত পিএইচ, আর এখানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিডিক পিএইচ এখানে দেয়া আছে। সেম ভাবে এখানে বাফার, আচ্ছা এটা বলতেছি আমি এই টপিকসটা। তো এখন আমরা দেখব যে বাফার সলিউশনের পিএইচ কেন চেঞ্জ হয় না, যেটাকে মূলত আমরা হচ্ছে বাফার অ্যাকশন নামে জানি, বাফার অ্যাকশন বলি এটাকে। তো আমরা একটা সলিউশন নিলাম, একটা বাফার সলিউশন নিলাম, অ্যাসিডিক বাফারের কথাই আমরা চিন্তা করি, এর মধ্যে কি থাকবে? অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট সল্ট থাকবে। তো এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, আর পানি তো থাকবেই। তো এখন এই বাফার সলিউশনের মধ্যে তুমি একটু অ্যাসিড অ্যাড করো, তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করলা। এখন এটার চেঞ্জটা কি হবে? কিভাবে পিএইচ এটার 4.7 আবার 4.7ই থাকবে, চেঞ্জ কেমনে হবে না? অ্যাসিড দিলে তো আমরা জানি পিএইচ আরো কমে যাওয়ার কথা, এটার থেকে আরো কমে যাবে, নিচের দিকে যাবে, সেটা আবার উপরে কিভাবে আসে? তো তুমি যখন এখানে অ্যাড করবা, তার মানে একটা H+ অ্যাড করতে, একটা মাইনাস আয়ন অ্যাড করতেছো, মূলত H+ আয়নটার কারণেই তোমার পিএইচটা কমে যাচ্ছে। তো তুমি যখন এর মধ্যে H+ আয়ন অ্যাড করবা, তখন ও কি করবে?
এই H+ আয়নটাকে নিউট্রালাইজ করতে হবে। তো এখন প্লাস আয়নকে নিউট্রালাইজ করার জন্য তোমার কি দরকার? অবশ্যই একটা মাইনাস আয়ন দরকার। আর এখান থেকে তাইলে কি হবে, এই যে মাইনাস আয়ন ওর সাথে ও ব্যালেন্স হবে, অথবা এইখান থেকে ও মাইনাস আয়ন ওর সাথেও ব্যালেন্স হবে, ব্যালেন্স হয়ে ও আবার অ্যাসিডিক অ্যাসিড তৈরি করে ফেলবে। তো তার মানে সলিউশনে যে H+ আয়নটা এক্সট্রা আসছিল ওটা আবার নিউট্রালাইজ হয়ে যাবে। তো ওর সাথে বিক্রিয়া করে ও কি করবে, আবার অ্যাসিডিক অ্যাসিড তৈরি করে ফেলবে, তখন আবার পিএইচ আবার আগের অবস্থায় চলে যাবে। সেম ভাবে আমরা যদি কোনো বেজ অ্যাড করি, যেমন এখানে ছিল আমাদের এটা, আর বেজের মধ্যে ছিল এটা প্লাস, আর পানি তো আছেই। তো বেজ অ্যাড করা মানে কি, হাইড্রোক্সাইড আয়ন অ্যাড করা। তুমি মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলা, তার মাইনাস আয়নকে নিউট্রালাইজ করতে হবে। তখন মাইনাস আয়নকে কে নিউট্রালাইজ করবে, কোন একটা প্লাস আয়ন নিউট্রালাইজ করবে। তখন কি করবে, এই যে প্লাস আয়নটা ওর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলবে। তো পিএইচ 4.7 থেকে যে বেড়ে গেছিল, কারণ হাইড্রোক্সাইড আয়ন তুমি যখন দিবা তখন তো পিএইচ বাড়বে। তখন যেহেতু হাইড্রোক্সাইড আয়নের সলিউশনে থাকতেছে না, ও নিউট্রালাইজ হয়ে পানি তৈরি করে ফেলে, তখন ও পিএইচ বাড়ার পিএইচটা আবার 4.7 এ চলে আসবে। এইভাবে করে হচ্ছে আমাদের বাফার সলিউশন পিএইচটা ব্যালেন্স করে ফেলে বা আগের অবস্থায় নিয়ে যায়। এই কারণে আমরা বলি যে বাফার সলিউশনের পিএইচ চেঞ্জ হয় না। কিন্তু এই জিনিসটাই তুমি যদি আস্তে আস্তে এখানে ওএইচ একটা অ্যাড করলা কিছু, তো এটা আবার পিএইচ তুমি পিএইচ মিটারে মেপে দেখলা তোমার পিএইচ 4.7ই আছে। কতক্ষণ পর্যন্ত তুমি অ্যাড করতে পারবে, যতক্ষণ পর্যন্ত এই সলিউশন অ্যাসিটিক অ্যাসিডের এই H+টা ওকে নিউট্রালাইজ করতে পারবে। যখন দেখবা আর কোনো হাইড্রোজেন আয়ন সলিউশনের মধ্যে নাই এটাকে নিউট্রালাইজ করার জন্য, তখন কিন্তু পিএইচ আর এই আগের অবস্থায় থাকবে না। এই কারণেই বলা হয়েছে স্মল অ্যামাউন্ট। স্মল অ্যামাউন্ট কথাটা এই কারণেই ইম্পর্টেন্ট, যে স্মল অ্যামাউন্ট কথাটা তোমার লাগবেই ডেফিনেশন তুমি দেওয়ার সময়। যদি আমরা বেশি অ্যাড করি তাহলে কিন্তু আর বাফার সলিউশন থাকবে না। বুঝতে পারছো? সব সুপ। আই ফাহিম, পড়া শুনতেছো কিছু নাকি তোমরা ঘুমায় যাচ্ছ সবাই? না ম্যাম, শুনতেছি এখন। কি বুঝলা বলো। এখান থেকে কোশ্চেন কিভাবে আসবে, বাফার অ্যাকশন লেখো, এইভাবেই আসবে। এক্সপ্লেইন বাফার অ্যাকশন বা ওয়াই বাফার সলিউশন মেইনটেইন देयर পিএইচ, কিভাবে মেইনটেইন করে এক্সপ্লেইন করো, এইভাবে কোশ্চেন আসবে। তখন তোমাকে এভাবে ছবি দিয়ে লিখে তারপরে বর্ণনা করতে হবে মার্কস অনুযায়ী। তুমি দেখো যদি 5 মার্ক তখন 5 মার্কের মতো লিখবা, যদি দেখো 2 মার্ক তখন আর ছবি টবি আঁকা লাগবে না, এরকম করে লিখবা। মার্কসের উপরে ডিপেন্ড করে কোশ্চেন অ্যান্সার দিবা, ঠিক আছে? 2 মার্কের জন্য 3 পেজ লেখার দরকার নাই, আবার 5 মার্কের জন্য 2 লাইন লেখার দরকার নাই। বুঝতে পারছি। তো এখানে অপশন আছে, তোমার ডায়াগ্রাম অপশন আছে, রিঅ্যাকশন লিখতে পারবা, তারপরে তুমি ডিটেইলস লিখতে পারবা। যদি তুমি দেখো 2 মার্কের তখন শুধু লিখে বলবা, অল্প একটু লিখেই ওখানে বলে দিবা যে যেহেতু এটাকে এটা নিউট্রালাইজ করো, এটাকে ওটা নিউট্রালাইজ করে, এই কারণে বাফার পিএইচ আগের মতো থাকে। যদি দেখো তুমি 3 মার্ক বা 4 মার্ক তখন তুমি হচ্ছে একটা রিঅ্যাকশন দিলা আর লিখলা। আর যদি দেখো তুমি 5 মার্কের কোশ্চেন আসে তখন তুমি ডায়াগ্রাম আঁকবা, রিঅ্যাকশন লিখবা এবং লিখবাও। তো মার্ক অনুযায়ী তুমি অ্যান্সার করবা, সেটা যে কোনো কোশ্চেনের ক্ষেত্রেই বললাম। এখানে কিন্তু সবগুলা ডায়াগ্রাম রিঅ্যাকশন সবই দেয়া আছে বইয়ের মধ্যে। এই যে দেখো এখানে ডায়াগ্রাম করে সুন্দর করে একদম কিভাবে এটাকে নিউট্রালাইজ করে, কেমনে নিউট্রালাইজ হয়, বেসিক অ্যাসিডেরটাও দেয়া আছে উপরের পিকচারে, নিচের পিকচারে কোন একটা বেজেরও দেয়া আছে, উইক বেজের। তো বাফার অ্যাকশন আসলে ওখানে তো তোমাকে অ্যাসিডিক বাফারের যদি বলে তখন অ্যাসিডিক বাফারের উদাহরণ দিবা, আর যদি তোমাকে বেসিক বাফার বলে তাহলে এই যে 27.14 এই ফিগারটা আঁকবা। তখন তো কোশ্চেনে যদি মেনশন করে দেয় অ্যাসিডিক বাফার বা বেসিক বাফারের কথা, তখন তোমাকে স্পেসিফিক ভাবে অ্যাসিডিক বাফার বেসিক বাফার উল্লেখ করতে হবে। আর যদি কিছুই না লেখে শুধু বাফার অ্যাকশন লেখে, তখন তুমি তোমার চয়েস অনুযায়ী যেটা তোমার পরীক্ষা হলে মনে থাকবে অ্যাসিডিক বাফার বেসিক বাফার যে কোনো একটা তুমি লিখতে পারবা। তো এই কারণে দুইটাই কিন্তু পড়তে হবে। আর এখানে মুখস্থ করার কিছু নাই, যদি না বোঝো তাহলে এটা আসলে লিখতে অ্যান্সার করতে পারবা না। আচ্ছা, এখন আমরা হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে বাফার অ্যাকশন সলিউশনের ম্যাথ করবো আর কি। হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশনের ডেরিভেশনটা করবো। যদি ডেরিভেশনটা তোমাদের লাগবে না, কিন্তু এই সূত্রটা লাগবে ম্যাথ করার জন্য, এই কারণে আমাদের আর কি এটাও করা লাগবে। তো মনে করি এটা একটা উইক অ্যাসিড, অ্যাসিড ভেঙে H+A- আয়ন হয়, আর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হচ্ছে প্রোডাক্টের ঘনমাত্রা উপরে থাকবে, রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা নিচে থাকবে, এটা তো আমরা জানি। তো এখান থেকে মূলত লাগবে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি আমরা বের করি,
তাহলে কে এ যেহেতু এইচ এ থাকবে তখন উপরে, এটার সাথে এটা গুণ দিবা, ভাগ দিবা কাকে দিয়ে, এ মাইনাস দিয়ে। আর এ মাইনাসটা মূলত কি, এ মাইনাসটা কি, এ মাইনাস কিন্তু সল্ট। কিভাবে কিভাবে এটা সল্টের আয়ন? তুমি যদি অ্যাসিটিক অ্যাসিডের ইয়াটা দেখো, অ্যাসিটিক অ্যাসিড ভাঙলে কিভাবে হয় দেখো, এটা যদি তুমি অ্যাসিড হিসাবে ধরো তাহলে এটা ভাঙলে কি হবে, অ্যাসিডেট আয়ন হবে আর হচ্ছে H প্লাস আয়ন হবে, ঠিক আছে? তো এই জিনিসটার সাথে যদি তুমি একটা বেস অ্যাড করতা তখন এই প্লাসটা কোথায় আসতো, এখানে আসতো, আর এটা কোথায় যেত, এখানে এটার সাথে মিশে পানি তৈরি হতো। তার মানে এটা সল্ট না, তার মানে এই নেগেটিভ আয়নটা কিন্তু সল্টে যাচ্ছে, এই কারণে এটা ইকুয়াল টু তুমি সল্টও লিখতে পারো। আর এটা তো তোমার অ্যাসিড ধরে নিয়েছো তুমি, তাই এটাকে অ্যাসিড। আর এটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিয়ে আমরা পিএইচ বের করবো। পরের লাইনে যাই। তো এই পর্যন্ত কি বুঝতে পারছো এতটুকু? জি ম্যাম। জি ম্যাম। সব দেখা মনে হয় না, যাই হোক। কি আরিফ মিয়া ক্লাসে আছো তুমি? জি ম্যাম। তুমি কি শুনতেছো পড়া জি ম্যাম, এখন শুনতেছি। না বুঝতেছো নাকি হুদাই খালি শুনতেছো? আচ্ছা, এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন ধরলাম, এটা একটা অ্যাসিড ধরলাম, তাহলে এটা আসবে আমাদের সরি এটা তো H প্লাস বা এখান থেকে পানি, আর এটা হচ্ছে সল্ট। তো ডিসোসিয়েশন কনস্ট্যান্টের সূত্র অনুযায়ী আমরা জানি যে উপরে আমাদের প্রোডাক্টের ঘনমাত্রাগুলো উপরে থাকবে আর রিঅ্যাকট্যান্ট যে থাকবে তার ঘনমাত্রা নিচে থাকবে। তো এখান থেকে মূলত আমরা H প্লাস ধরবো, কারণ আমরা বাফার সলিউশনের পিএইচ বের করার সূত্র করতেছি। তো পিএইচ এর জন্য আমাদের কিন্তু ঘনমাত্রাটা দরকার হাইড্রোজেন আয়নের। তো তাইলে কি থাকবে, এখানে কে এ চলে আসবে ইনটু এইচ এ থাকবে উপরে আর নিচে হচ্ছে এ মাইনাস। তো এখানে কি বলছিলাম, এইচ এ মানে কি অ্যাসিড, তো অ্যাসিডের ঘনমাত্রাটা তোমার উপরে থাকবে আর নিচে হচ্ছে সল্টের ঘনমাত্রাটা থাকবে। এখন এই প্রত্যেকটা সলিউশনকে তুমি হচ্ছে লগ দিয়ে গুণ দাও, এইচ প্লাস ইকুয়াল টু মাইনাস মাইনাস লগ দিয়ে গুণ দাও আর কি, কে এ আর এখানে অ্যাসিড আর এখানে হচ্ছে সল্ট। ঘনমাত্রার জন্য থার্ড ব্র্যাকেট দেওয়া লাগতেছে। তো এটা ইকুয়াল টু কি জানি আমরা পিএইচ, আর এটা ইকুয়াল টু জানি হচ্ছে মাইনাস মাইনাস না পিকেএ, পিকেএ। পিকেএ ইকুয়াল টু মাইনাস লগ কে, এটাও সূত্র। আর ও এখানেও তো লগ ছিল, ভুলে গেছি। এখানে হচ্ছে লগ অ্যাসিড উপরে আর নিচে ছিল হচ্ছে সল্ট, ঠিক আছে? তো এই ইকুয়েশনটাকে আবার যদি আমরা উল্টাই, পিএইচ ইকুয়াল টু পিকে, আর এটাকে উল্টাই দিব, এটাকে উপরে নিব এটাকে নিচে দিব, লন তখন সল্ট আর হচ্ছে অ্যাসিড, নিচে সল্টের ঘনমাত্রা উপরে সল্টের ঘনমাত্রা নিচে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। তো এটা হচ্ছে আমাদের হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন আছে, এখানে প্লাস হবে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন। তো জাস্ট তুমি যদি ডেরিভেশনটা না করে শুধুমাত্র সূত্রটা মনে রাখো তাও হবে, কারণ ডেরিভেশন আমাদের লাগবে না, ঠিক আছে? শুধু সূত্রটা মনে রাখো তাইলেই হবে, এবং সূত্রটা ডেরিভেশন এইখানে করাও আছে, এখানে পুরাটা করা আছে, তো এখান থেকে তুমি কইরা নিও। মূলত আমাদের এই সূত্রটা লাগবে। তো বেইজেরটাও সেম, যেহেতু পিএইচ এর জায়গায় জাস্ট পিওএইচ বসাবা, তাইলে এখানে অ্যাসিডের জায়গায় কি বসাবা, বেইজ বসাবা, যেহেতু বেইজের জন্য করতেছি। তো পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, পিওএইচ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ সল্ট বাই বেইজ। বেইজের জন্য বেইজ হবে, অ্যাসিডের জন্য অ্যাসিড হবে। এই সূত্রটা জাস্ট মনে রাখবা। এখন একটা ম্যাথ দেখি। এই ইকুয়েশনটার নাম হচ্ছে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন। তো এখানে দেখো পিএইচ অফ এ বাফার সলিউশন, এখানে বাফার সলিউশনের কথা বলছে, কন্টেনিং এত মোলার সল্ট আর কি। তো পার লিটার যেহেতু বলছে তার মানে এত মোলার সল্টের ঘনমাত্রাটা তোমার দেয়া আছে 0.2 মোলার অথবা মোল পার লিটার। এখানে কিন্তু মোল পার লিটার বলছে দেখেই ঘনমাত্রাটা আমরা এটা ঘনমাত্রা এটা বুঝলাম। তারপর এখানে হচ্ছে এটা অ্যাসিড, তার মানে অ্যাসিডের ঘনমাত্রাটা দেয়া আছে 0.15 মোলার।
আর কে এর মান দেয়া আছে, বের করতে হবে পিএইচ। পিএইচ এর সূত্র কি ছিল? পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ সল্ট বাই অ্যাসিডের ঘনমাত্রা। তো সল্টের ঘনমাত্রা তোমার কাছে আছে, অ্যাসিডের ঘনমাত্রা কোশ্চেনে দেয়া আছে, পিকে এর মান দেয়া নাই, বাট কে এর মানটা দেয়া আছে। তো কে এ থেকে কিভাবে পিকে বের করতে পারি? মাইনাস লগ, সরি, পিকে ইকুয়াল টু মাইনাস লগ কে এ। এইখানে কে এর মানটা তুমি যদি বসায় দাও তাহলে পিকে পাবা। তো ওই মানটা এখানে বসাবা, ম্যাথ হয়ে যাবে। তো এই অঙ্ক তো একটু ঘুরায় অঙ্ক আসলে তখন কেমনে ম্যাথ করবা তোমরা? অঙ্ক ঘুরায় আসলে সবার মাথা নষ্ট হয়ে যায় যদিও। অঙ্ক বুঝতেছি। এই ম্যাথটা দেখো, এখন দেখো এখানে কি বলছে, এ লিটার অফ সলিউশন কন্টেইনিং 0.1 মোলার, 1 মোল, নট মোলার, 1 মোল অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড কত মোল কন্টেইন করতেছে? 0.1 মোল। এখানে কিন্তু ঘনমাত্রা বলে নাই। ঘনমাত্রা বলতে হইলে অবশ্যই তোমার মোল পার লিটার ইউনিট থাকতে হবে অথবা এরকম থাকতে হবে। আর 0.1 মোল অফ সল্ট, সোডিয়াম অ্যাসিডেট, প্রোভাইড এ বাফার সলিউশন অফ পিএইচ এত। মানে পিএইচটাও তোমাকে দেয়া আছে। ক্যালকুলেট পিএইচ অফ সলিউশন আফটার অ্যাডিং 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। দ্যাট মিনস তুমি এটার মধ্যে এতটুকু স্ট্রং একটা বেজ অ্যাড করবা। কত মোল? 0.02 মোল। আর কে এর মানটাও তোমার দেয়া আছে। এটা হচ্ছে একটা সলিউশন, যেই সলিউশনের তোমার হচ্ছে মোল দেয়া আছে এত এত, আর হচ্ছে পিএইচ দেয়া আছে। এখানে বের করার কিছু নাই, যেটা লাগবে সেটা হচ্ছে আর কি এর মানটাও তোমার দেয়া আছে, সবকিছুই দেয়া আছে। আর সেকেন্ড সলিউশন হচ্ছে এই সেম বাফার সলিউশনই আমরা যদি এত মোল বেজ অ্যাড করি তাহলে এটার পিএইচ এর কি পরিবর্তন হবে বা পিএইচটা কত হবে। ক্যালকুলেটর পিএইচ বলছে, এটা অ্যাড করার পরে পিএইচটা কত হবে। আমি কি এখন আমরা দেখি এই অ্যাসিডটাকে যদি আমরা ভাঙি তাহলে কি তৈরি হয়? একটা H+ আয়ন তৈরি হয়, একটা হচ্ছে মাইনাস আয়ন তৈরি হয়। তার মানে এইটার মধ্যে তুমি কি অ্যাড করবা? এটার মধ্যে আরো অ্যাড করবা 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা। তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা। তো আরেকটা জিনিস দেখো, এখানে আমাদের মোল পার লিটার দেয়া নাই ঘনমাত্রা, তারপর আমরা সরাসরি মোলের এই জিনিসটা ইউজ করতে পারবো। কেন পারবো এটা আমি বুঝাই। যে আমাদের উপরে ছিল সল্টের ঘনমাত্রা আর নিচে ছিল হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। এটা ছিল ঘনমাত্রা বা এককটা হবে তোমার মোল পার লিটারে, রাইট? মোল পার লিটারে, উপরে মোল পার লিটার, নিচেও মোল পার লিটার। এখন আমার এখানে মোল দেয়া আছে, মোল হচ্ছে নাম্বার অফ মোলস এর এন, এন বুঝাই। আর ঘনমাত্রা বা মোলারিটি যদি তুমি মোল পার লিটারে যদি বের করতে চাও, এটা সূত্র হচ্ছে এন বাই ভি। ভি মানে হচ্ছে ভলিউম, আর এন মানে হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে মোল, যেটা তোমার কোশ্চেনে দেয়া আছে, বাট তোমার লাগবে এইটা। কিন্তু সরাসরি কেন আমরা এই মোলটা ইউজ করতে পারবো? কারণ তুমি সল্ট দেখো, এটা সূত্র হচ্ছে, মনে করো সল্টের জন্য আমি এস দিলাম আর ভি, আর এখানে অ্যাসিডের জন্য আমি এ দিলাম আর ভি। তো এখানে যে ভলিউম, এখানে ভলিউম, তো এই উপরে নিচে কাটাকাটি গেলে তাইলে তো আমার মানে হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। এই কারণে আমি সরাসরি মোলটাই ইউজ করতে পারবো। কারণ উপরে নিচে আমাদের ইউনিট সেম, এই কারণেই কিন্তু আমরা ইউজ করতে পারতেছি। বাট ইউনিট যদি সেম না হয়তো তখন আমরা ইউজ করতে পারতাম না। তো এই সলিউশনটার মধ্যে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে 0.02 মোলার কি একটা বেজ অ্যাড করবো আর কি। তো এখন শুরুতে আমাদের ঘনমাত্রা ছিল 0.1, এটা অলরেডি দেয়া আছে যে 0.1 আমার অ্যাসিডের ঘনমাত্রা বা অ্যাসিড মোল আর কি, ঘনমাত্রা না, এত মোল অ্যাসিড। তো এটার সাথে আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটা বেজ অ্যাড করবো। আর বেজ যখন তুমি অ্যাড করবা সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে এটা নিউট্রালাইজ হবে কার দ্বারা? H+ দ্বারা। তার মানে শুরুতে যেটা ছিল ইয়াটা কই 0.1 মোল যে সল্ট তৈরি হয়, মানে প্রোডাক্ট যে তৈরি হয়, এই প্রোডাক্টের সাথে এতটুকু বেস তুমি অ্যাড করবা। তো এই প্রোডাক্টের মোল হচ্ছে 0.1, আর এটার সাথে কতটুকু বেস অ্যাড করবা? 0.02 আরো বেস অ্যাড করবা। তো বেস অ্যাড করার ফলে
কত ঘনমাত্রার চেঞ্জ হইলো, তাহলে তোমার ঘনমাত্রা এটার সাথে যোগ হইলো এত, তাহলে এটা যদি ফাইনাল প্রোডাক্ট হয় তাহলে শুরুতে যেটা ছিল ওইটা থেকে তুমি এই ফাইনালটা বিয়োগ দিবা, মানে এটা বিয়োগ দিবা। তো তাইলে শুরুতে ছিল এত আর এটার থেকে বাদ দিচ্ছ তুমি 0.02 মোলার, তাহলে থাকে কত এত। তাহলে এটা হচ্ছে তোমার নতুন অ্যাসিডের ঘনমাত্রা, এটা হচ্ছে নতুন সল্টের ঘনমাত্রা। তো তাইলে এই ঘনমাত্রাগুলো জাস্ট তোমার ওই কে এর সূত্রতে বসাবা, ইয়ার সূত্রতে, এই সূত্রতে বসাইলে তুমি এখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা মূলত পাবা, কারণ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এখানে দেয়া নাই, কোশ্চেনের মধ্যেও হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেয়া নাই। তো বের করতে পারলেই তুমি এই সলিউশনের পিএইচটা বের করে ফেলতে পারবা। এটার মূলত পিএইচ এর সূত্র সরাসরি বসাইতে পারবা, পিএইচ = log প্লাস নতুন পিএইচ বের করার সূত্রটা। মানে এখানে বাফার সলিউশন প্লাস হচ্ছে তোমার আগের যে উইক অ্যাসিডের যে সূত্রটা আমরা করলাম আগের টপিকসে, এই দুইটা মিলাইয়া এই অঙ্কটা হবে। তো এখানে অলরেডি করা আছে, এগুলা দেখো একটু, যে যদি না পারো নেক্সট ক্লাসে আমি বুঝাই দিব না আবার। এখানে কোনটা কোনটা প্র্যাকটিস করবা এগুলো একটু প্র্যাকটিস করো, অ্যাট লিস্ট করা যেহেতু আছে দেখো বুঝতে পারো কিনা। হ্যাঁ, যদি বুঝতে না পারো এই অঙ্কগুলা তাহলে আমি নেক্সট ক্লাসে আবার করে দেবো, এগুলো একটু দেখবা এই জায়গাগুলা এগুলা, কারণ পরীক্ষা আসলে এই টাইপের ম্যাথই আসবে। হ্যাঁ, আজকে তো টাইমও নাই আর আমাকে বেরও হইতে হবে, এগুলো আমি নেক্সট ক্লাসে একটু দেখাইছো। এখানে এই 1 2 3 এই তিনটা ম্যাথ দেখাইছো, সলভ প্রবলেম 1 2 3, পেজ নাম্বার হচ্ছে 963। এই বইয়ের সফট কপি কি আমি ক্লাসে দিয়েছিলাম? জি ম্যাম। তাহলে তো বই দেয়া আছে, এগুলো একটু দেখো, আজকে আর টাইম নাই, আমারও টাইম নাই, গাইড হতে হবে। ক্লাসে আরো অ্যাটেন্ড থাকা উচিত ছিল, 17 জন মাত্র, আমি সহ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আজকে সময় নাই আসলে আমার। ম্যাম অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স জুম থেকে নিয়ে নেব। ঠিক আছে। আচ্ছা।